জয় হিন্দ প্রিয় বন্ধুরা। গত কয়েক মাস ধরে ভারত বাংলাদেশ সম্পর্ক ক্রমশ এক উত্তেজনাপূর্ণ আবহাওয়ার রূপ নিচ্ছে। সাম্প্রতিককালে বাংলাদেশ শাসন ব্যবস্থার প্রধান মোহাম্মদ ইউনূসের প্রত্যক্ষ ভারত বিরোধিতা, ভারতকে ব্যঙ্গ করে সেনা মহড়া এবং ভারত বাংলাদেশ সীমান্তে ভারতের তরফে অনুপ্রবেশ রুখতে কাঁটাতার দেওয়াকে কেন্দ্র করে বিএসএফ ও বিজিবির মধ্যে বিবাদ এই দুটি দেশের মধ্যেকার সম্পর্ককে জটিল করে তুলেছে। এখন প্রশ্ন হলো, ভারতের সাথে পাকিস্তানের বিবাদ না হয় সাধারণভাবে ব্যাখ্যা করা সম্ভব, কিন্তু বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কেন এরকম উগ্র রূপ নিল তা এক কথায় ব্যাখ্যা বা বিশ্লেষণ করা সম্ভব নয়। আমরা দুটি দেশের ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটর এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের ব্যাখ্যাকে বিশ্লেষণের মাধ্যমে এই বাংলাদেশের ভারত বিরোধী মানসিকতার ক্ষেত্রে উগ্রতা, ধর্মান্ধতা, উগ্র বাঙালি মুসলিম জাতীয়তাবাদের স্বরূপ উন্মোচন করার চেষ্টা করব। আমরা এখানে এই বিদ্বেষকে বিশ্লেষণের পাশাপাশি এই যে ঘৃণার শিখরে পৌঁছাবো তার সঙ্গে পরিচিত হতে আপনাদের অবশ্যই শেষ পর্যন্ত থাকতে হবে। তাহলে শুরু করা যাক। আলোচনা শুরুতে বলা দরকার, ভারত বাংলাদেশ সীমানার দৈর্ঘ্য 4096 কিলোমিটার, যা ভারতের বৃহত্তম স্থলসীমা। আর বাংলাদেশ বিভাজনের সময় সিরিল র্যাডক্লিফ ভারতের ভৌগোলিক, আর্থসামাজিক, ধর্মীয় এবং এথনিক বিষয়গুলোকে মাথায় না রেখে যেভাবে সীমানা টেনে দিয়েছিলেন, এমনকি ফিল্ড সার্ভেও করেননি, বা হয়তো কোনো দক্ষ সার্ভেয়ারদের পাঠাননি, বা হয়তো পাঠাতে চায়নি, কারণ তিনি চেয়েছিলেন দুই দেশের মধ্যে বিরোধ বজায় থাকুক। যাই হোক, বাংলাদেশের সাথে ভারতের পশ্চিমবাংলা, মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম এই 5টি রাজ্যে সীমানা রয়েছে। উল্টো দিকে বাংলাদেশের প্রায় চারপাশেই ভারত। তাই দুটি দেশের মধ্যে কেউ কাউকেই পুরোপুরি নাকচ করতে পারে না, অন্তত বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে। তা সত্ত্বেও ভারত অপেক্ষা বাংলাদেশের মধ্যে ভারত বিরোধিতা অপেক্ষাকৃত উগ্র রূপ নিয়েছে। এর কারণগুলোকে আমরা কতগুলো প্যারামিটারে বিশ্লেষণ করার চেষ্টা করব। প্রথমত, অর্থনৈতিক পার্থক্য বা ইকোনমিক ডিসপিউটি। ইকোনমিক ডিসপ্যারিটি বলতে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে দুটি দেশের মধ্যে একটা বিশাল অর্থনৈতিক পার্থক্য আছে। ভারত বাংলাদেশের মধ্যে 2024 আর্থিক বছরেও শত বিক্ষোভ, সংঘাত, ভারত বিরোধিতা সত্ত্বেও $11.6 বিলিয়ন ব্যবসা হয়েছিল। ভারত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য সহযোগী। মূলত বাংলাদেশ যেসব দেশ থেকে বিভিন্ন জিনিস আমদানি করে তার মধ্যে দ্বিতীয় প্রধান দেশ হচ্ছে ভারত। এখন দুটি দেশের মধ্যে এর যে একটা সুসম্পর্ক তৈরি হতে পারত, কিন্তু সেটা হয়নি। বাংলাদেশ এক্ষেত্রে একটা অর্থনৈতিক কেন্দ্রিক মানসিক হতাশায় ভোগে। এখান থেকে এখন যদি ভারতে ডলারের তুলনায় টাকার দাম কমে যায় বা ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার কোনো কারণে কমে, তাহলে বাংলাদেশ মিডিয়া তাকে নেতিবাচকভাবে দেখায়। শুধু তাই নয়, যেখানে ভারতের প্রতিরক্ষা, মহাকাশ গবেষণা, তথ্য প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং প্রভৃতি ক্ষেত্রে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারত যেভাবে এগিয়েছে তার স্বীকৃতি পেলেও বাংলাদেশের মিডিয়া বিষয়টি নিয়ে ব্যঙ্গ করতে ছাড়ে না। একে অর্থনৈতিক আন্তর্জাতিক সম্পর্কে বিশেষজ্ঞরা ইকোনমিক আইডেন্টিটি ক্রাইসিস বলেন। বাংলাদেশ কোনো মতে এটা বোঝে না যে ভারতের মতো ভারী শিল্প, প্রতিরক্ষা, রাসায়নিক, ইঞ্জিনিয়ারিং, ওষুধ, মোটরগাড়ি, বিদ্যুৎ প্রভৃতি শিল্প গড়ে তোলা বাংলাদেশের পক্ষে সম্ভব নয়। এখন আমদানি নির্ভর অর্থনীতি হওয়ার কারণে বাংলার আভ্যন্তরীণ বাজার সবসময় কিছুটা অস্থিতিশীল থাকে। কেননা যেহেতু কৃষি পণ্যের মতো সামগ্রীগুলো ভারত থেকে কিছুটা আনা হয়, তাই ভারতে যখন চাষের ক্ষেত্রে সমস্যা দেখা যায় তখন তার প্রভাব বাংলাদেশে ভারত থেকে রপ্তানিকৃত জিনিসের বাজারের উপর পড়েই থাকে। ফলে বাংলাদেশে জিনিসের দাম বাড়ে। এখন আমরা বা আমার বাংলাদেশি ইউটিউবার বন্ধুরা হয়তো বলবে, দরকার নেই আমাদের ভারতকে, আমরা সব কিছুর ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট বাংলাদেশে খুলব। কিন্তু সেটা বাস্তবে সম্ভব নয়, কেননা ছোট দেশ, কম চাহিদা, এইসব কারণে সেটা খাতায় কলমে সম্ভব হতে পারে, কিন্তু বাস্তবে সম্ভব নয়। তুরস্কের বাণিজ্যমন্ত্রী ওমর বোলাত মৌখিকভাবে বাংলাদেশকে এমন কিছু প্রতিশ্রুতি দিল, বাস্তবে সেটা কতটা করা যাবে সেটা নিয়ে প্রচুর সংশয় আছে। বিশেষত প্রযুক্তি হস্তান্তরের বিষয়টি এক্ষেত্রে আদৌ সম্ভব নয়। ফলে বাংলাদেশ অর্থনৈতিক নীতি নির্ধারকদের মনে স্বভাবতই ভারতের প্রতি একটি ঈর্ষা জন্ম নেবে, এবং ঈর্ষার যে একটা ঘৃণায় জন্ম নেবে সে বিষয়ে দ্বিতীয় কোনো কথা বলার অপেক্ষা থাকে না। দ্বিতীয় ভারত বিদ্বেষের কারণ হলো মেক্সিকো সিনড্রোম। মেক্সিকো সিনড্রোম বলতে বোঝায় যখন কোনো এক
প্রধান বৃহৎ দেশের সাথে একটা ছোট্ট প্রতিবেশী দেশ থাকে এবং সেই দেশ তার বড় প্রতিবেশীর হস্তক্ষেপের ভয় করে সবসময় সর্বক্ষেত্রে। একেই আন্তর্জাতিক সম্পর্কের পরিভাষায় মেক্সিকো সিনড্রোম বলা হয়ে থাকে। বাংলাদেশের ক্ষেত্রেও এমনটা হয়েছে। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার এক প্রধান নিয়ন্ত্রক শক্তি হিসেবে ভারতকে কোনো সময় মানতে পারে না। তারা সবসময় ভারতকে এমন এক পররাজ্যগ্রাসী দেশ হিসেবে কল্পনা করে, আর দেশের মিডিয়াও টিআরপির জন্য এই ঘৃণায় উস্কানি দেয়। এটাই কিন্তু বাংলাদেশের রাজনীতির ইউএসপি। তাই বাংলাদেশের সাধারণ জনগণকে এটাই খাওয়ানো হয় যে বাংলাদেশের মধ্যে রয়ের একটা বড় সড়ো অশান্তি বাঁধানোর চেষ্টায় সবসময় রত। তাই যমুনা টিভির মতো একাধিক সংবাদ চ্যানেল বা ইত্তেফাকের মতো সংবাদপত্র বর্তমানে বিডিআর বিদ্রোহের পেছনে ছিল বলে প্রচার করছে। তৃতীয়, কালচারাল ডমিনেন্স। একজন ইউটিউবার বিশ্লেষক হিসেবে আমি গর্ব করে বলতে পারি বাংলাদেশে জেমসের মতো, গানের দল বা অপূর্ব নিশোর মতো অভিনেতা নিঃসন্দেহে ক্ষণজন্মা। কিন্তু ভারতীয় বলিউড ব্যবসার সাথে বাংলাদেশের ঢলিউড ব্যবসার তুলনা চলে না। বলিউড ছবি বা দক্ষিণী ছবি আমেরিকা থেকে রাশিয়া, জাপান থেকে চীন পর্যন্ত সর্বত্র ভালো ব্যবসা করেছে। এমনকি পাকিস্তানেও এই জাতীয় ছবির চাহিদা আছে। কিন্তু মনে রাখতে হবে, হলিউড ছবির যেমন একটা বিশ্বব্যাপী চাহিদা আছে, বলিউড ছবিরও সেটা রয়েছে। কিন্তু বাংলাদেশের ছবির বাজার খুব ছোট, ফলে এক্ষেত্রে শিয়ালের আঙুর ফল টকের মতো গল্পটা কাজ করে। চতুর্থ যে কারণে বাংলাদেশ ভারত সম্পর্কের মধ্যে একটা বড় ফাটল দেখা দিয়েছে তার নাম বর্ডার ডিসপিউট বা সীমান্ত সংঘাত। আগেই বলছি, বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত বৃহত্তম হওয়ার সাথে সাথে এই সীমান্তের চরিত্র অত্যন্ত জটিল। একদিকে ভারতের সীমান্তে বাংলাদেশি দুষ্কৃতীদের দ্বারা জমির ফসল ও গরু লুট করা হয়, অন্যদিকে গরু পাচার অনুপ্রবেশের মতো সমস্যাও ভারত বাংলাদেশ সীমান্তের এক নৈমিত্তিক ব্যাপার। আর তা রুখতে গিয়ে বিএসএফ গুলি চালালে বিডিআর বিএসএফের সংঘাত একটা চূড়ান্ত রূপ নেয়। তাছাড়া 2011 সালে বিএসএফের বিরুদ্ধে ফেলানি খাতুন নামে একজন বাংলাদেশি মহিলাকে হত্যার অভিযোগ ওঠে। ভারত বাংলাদেশ সম্পর্কে আরেকটি সমস্যাদীর্ণ হয়েছিল আরেকটি ঘটনার মধ্যে দিয়ে, যেটা 2001 সালের পিডিয়া স্ট্যান্ড অফের সময়। এই দুটি ঘটনাকেই বাংলাদেশি মিডিয়া এমন রং মিশিয়ে প্রচার করেছিল যাতে তাদের ভারত বিরোধী মানসিকতা প্রকাশ পায়। পঞ্চমত যে কারণে ভারতে প্রতি বাংলাদেশের মনে একটা তীব্র ঘৃণা জন্ম নিয়েছে সেটা হচ্ছে রিভার ডিসপিউট বা নদী সংঘাত। তিস্তা, গঙ্গা নদীর মতো আন্তর্জাতিক নদীগুলির জল বন্টন নিয়ে ভারত বাংলাদেশের মধ্যে সংঘাত প্রথম থেকেই ছিল। এখন ভারতের দিকটা উঁচু হওয়ার কারণে নদীগুলোর ঢালু দিক বাংলাদেশের দিকে, তাই নদীর বাদ দেওয়ার কারণে বন্যা এবং জলের অভাব অবশ্যই ভারত বাংলাদেশ সম্পর্কে প্রভাবিত করেছে এবং করবেও। হয়তো এই সমস্যার সমাধান আলোচনার মাধ্যমে মেটানো যেত, কিন্তু ভারত বাংলাদেশ সংঘাতের আবহ ভারতের কিছু আঞ্চলিক রাজনৈতিক দল বলা ভালো, যারা এই সমস্যাকে আরও জটিল করে তুলেছে এবং বাংলাদেশের ভারত বিরোধী স্বরকে আরও তীব্র করে তুলেছে। এরপরে পারসেপশন অফ অ্যারোগেন্স বা উদ্ধত মানসিকতার প্রকাশ বাংলাদেশের ভারতের প্রতি ঘৃণার আরেকটি বড় কারণ। এই বিষয়টা অনেকটাই মনস্তাত্ত্বিক। কেন সেটা ব্যাখ্যা করছি। কোভিড ভ্যাকসিন কন্ট্রোভার্সির কথা সকলেরই মনে আছে। করোনাকালে 32 লক্ষ ডোজ করোনার টিকা বাংলাদেশকে ভারত উপহার দিয়েছিল এবং 3 কোটি টিকা ভারতের বাংলাদেশকে চুক্তিমতো নগদ অর্থের বিনিময়ে দেওয়ার কথা ছিল। কিন্তু ঘটনা হলো, সেই সময় মনে রাখতে হবে যে সিরাম ইনস্টিটিউট যারা এই ধরনের টিকা তৈরি করে থাকে তাদের কিছু আভ্যন্তরীণ কারণে টিকা উৎপাদনের সংকট চলছিল। ফলে প্রতিশ্রুতি মোতাবেক 3 কোটি টিকার সবটা বাংলাদেশকে ভারত যোগান দিতে পারেনি। এই বিষয়টির উল্লেখ না করেই বাংলাদেশি মিডিয়া দাবি করে প্রতিশ্রুতি মতো সিরাম ইনস্টিটিউট বাংলাদেশে উপযুক্ত পরিমাণ টিকা ইচ্ছা করে রপ্তানি করেনি।
এছাড়া বাংলাদেশ সবসময় প্রযুক্তি ক্ষেত্রে বহুগুণ এগিয়ে থাকা ভারতের থেকে সাহায্য নিলে সেটাকে উদ্ধতপূর্ণ এবং ব্যঙ্গাত্মক দৃষ্টিভঙ্গির সঙ্গে দেখে। এখানে আমি একটা কথা বলবো যে ভারতও ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড থেকে উন্নত প্রযুক্তি সামগ্রী, প্রতিরক্ষা সরঞ্জাম আমদানি করে, অথচ কখনোই তাকে উদ্ধত্তের উদাহরণ হিসেবে দেখে না। ধরা যাক, যেমন ব্রিটেন থেকে আমরা নতুন ধরনের যুদ্ধবিমানে কিছু যন্ত্রাংশ কিনছি, আমরা কখনো এইভাবে দেখব না ব্রিটেন আমাদের দয়া করছে। কিন্তু বাংলাদেশ কিন্তু এই ব্যাপারটাকে এরকমভাবেই দেখে, যদি কোনো কিছু বাংলাদেশকে ভারত যোগান দিয়ে থাকে একটা বদান্যতার অংশ হিসেবে বা বদান্যতার উদাহরণ হিসেবে, সেটাকে ভারতকে এই সহায়তাটাকে বাংলাদেশ সবসময় বাঁকা চোখে দেখবে। এবার আমরা বিষয়বস্তুর কোর অংশে পৌঁছাবো। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক বিশ্লেষণের ক্ষেত্রে এই অংশকে কখনোই উপেক্ষা করা চলে না। সেটা হচ্ছে মুসলিম শাসনের প্রভাব এবং বাঙালি মুসলিম উগ্র জাতীয়তাবাদী চেতনা। অষ্টম শতক থেকেই বাংলার মুসলিম ধর্মাবলম্বীরা আসতে শুরু করেছিল, কিন্তু বখতিয়ার খিলজির হাত ধরে বাংলায় যে মুসলিম শাসনের সূত্রপাত হয় তা সময়ের সঙ্গে সঙ্গে শক্তিশালী হতে থাকে। মূলত শাহজালালের মতো সুফি সন্ত এবং মুসলিম শাসকদের দ্বারা প্রবল ধর্মান্তকরণ চলার কারণে এই অঞ্চলের মুসলিম জনসংখ্যা বাড়তে থাকে। তাছাড়া বাদশাহ আকবরের দ্বারা দাউদ খান কররানীকে পরাজিত করে সুবা বাংলা মুঘল সাম্রাজ্যভুক্ত করা হলেও তারা খাওয়া আফগান এবং হিন্দুস্তানি মুসলিম শাসকরা কিন্তু বাংলা আশ্রয় নিয়েছিল। এছাড়া উত্তর ভারত থেকে দূরত্বের কারণে স্বভাবতই দিল্লির পক্ষে বাংলায় সবসময় নজরদারি করা সম্ভব ছিল না। আর এই সুযোগটা নিয়েই এখানে মুসলিম, বিশেষত আফগান এবং হিন্দুস্তানি মুসলিমরা, তারা এখানে নিজেদের একটা শক্তিশালী ঘাঁটি তৈরি করেছিল। এবং এই কারণে দিল্লির প্রতি যে ঘৃণার জন্ম, আজকে সবসময় সে বাংলাদেশি হোক বা কলকাতাই হোক, উভয়ই সবসময় দিল্লির প্রতি একটা আগ্রাসন নিয়ে বিভিন্ন মিথ্যে তথ্য সরবরাহ করে থাকে। এই ঘৃণার উত্থান এখান থেকেই হয়েছিল। অন্যদিকে ব্রিটিশ শাসন আসবার পর বাঙালি মুসলমানরা ধর্মীয় গোঁড়ামির কারণে নতুন শিক্ষা বা পেশাকে আপন করে নিতে পারেনি। শিক্ষা অর্থনৈতিক ক্ষেত্রে সেই জন্য তারা পিছিয়ে পড়েছিল। সেই শূন্যস্থান দখল করেছিল হিন্দু মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত শ্রেণী। তৈরি হয়েছে হিন্দু বেনিয়া এবং জমিদার সম্প্রদায়ের। ফলে হিন্দু জমিদার এবং মুসলিম প্রজার মধ্যে যে সংঘাতের একটা আবহ থেকে যে ফাটলের জন্ম হয়েছিল, সেই ফাটল আজ মারিয়ানা ট্রেঞ্চে পরিণত হয়েছে, আর এতে ঘৃতাহুতি দিয়েছিল ব্রিটিশরা। এরপর স্বাধীন বাংলাদেশ হবার পর আফগানিস্তানে রাশিয়ার পরাজয়ের পর সৌদি আরবের মতো ইসলামী দেশগুলির টাকায় এরশাদের সমর্থনে বাংলাদেশে গড়ে ওঠে একের পর এক ধর্মীয়ভাবে কট্টর মাদ্রাসা। ব্রাক বাংলাদেশের প্রাথমিক শিক্ষাকে কিছুটা প্রসারিত করলেও গ্রাম বাংলার সিংহভাগই দরিদ্র জনসাধারণ এই মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত ছিল। ফলে একদিকে তারা আধুনিক পেশায় যেতে না পেরে হতাশাগ্রস্ত হয়ে পড়ে, অন্যদিকে চাকরি, শিক্ষা সর্বক্ষেত্রে হিন্দু বৌদ্ধদের এগিয়ে থাকা তারা ভালো মনে মেনে নিতে পারেনি। আর এই ঈর্ষারূপ যে একটা মনস্তাত্ত্বিক অবস্থা, সেটা রূপ নিয়েছিল ঘৃণায়। এরই প্রমাণ মেলে মিজানুর আজাহারি, মামুনুল হক বা জুনাইদ বাবুনগরীর মতো শিক্ষিত মৌলবাদী নেতা বা পরবর্তী সময়ে বিশিষ্ট সমন্বয়ক সার্জিস আলমের হিন্দু তথা ভারত বিদ্বেষী ভাষ্যে। অন্যদিকে ধর্মীয় কট্টরপন্থীদের কাছে নারী নেতৃত্ব হারাম। এখন শেখ হাসিনা শাসনতান্ত্রিকভাবে তিনি যথেষ্ট ত্রুটিপূর্ণ এবং একজন আধা স্বৈরাচারী শাসক ছিলেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তার থেকেও বেশি ঘৃণিত হয়েছেন যে কারণে, সেটা হচ্ছে ভারত বন্ধু হওয়ার কারণে। এখন তো এটাও দেখছি যে ভারত বিরোধী ফ্যান্ডালরা বেগম রেকোয়াকে ঘৃণিত সমালোচনার মানে বিদ্ধ হচ্ছে। এর সঙ্গে আরেকটা নতুন জিনিস বাংলাদেশে যুক্ত হয়েছে, সেটা হচ্ছে সালাফি এবং নব্য ওয়াহাবিজম, যার প্রভাব দিনকে দিন বাড়ছে। আর এই অবশ্যম্ভাবী ফল হচ্ছে ভারত বিরোধিতা। এই দৃষ্টিভঙ্গি শুধু হিন্দু বিদ্বেষী পোষণ করে না, এক্ষেত্রে নারী, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি বা জনজাতি সবাই শত্রু। এর সাথে আছে গজবাতুল হিন্দের অলিক স্বপ্ন।
যেখানে বলা হয় হিন্দুদের হারিয়ে পুরো দক্ষিণ এশিয়ায় মুসলিম উগ্রবাদীরা খিলাফত কায়েম করবে। আর এতে ইন্ধন দিচ্ছে পাকিস্তান, তুরস্ক এবং আরবের বিভিন্ন উগ্রবাদী শক্তিগুলি। তাছাড়া বাংলাদেশে যেভাবে ফারাজিরা তথা ওয়াহাবিরা তালিবানি কায়দায় শরিয়াতি শাসন চালু করতে চায়, তা ভারত বাংলাদেশ সম্পর্ককে আগামী দিনে প্রভাবিত করবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। অন্যদিকে বর্তমানে বাংলাদেশের সৌদির থেকেও মুসলিম জনসংখ্যা কিন্তু অনেক বেশি বেড়ে গিয়েছে। ফলে এক বাঙালি এবং মুসলিম জাতীয়তাবাদের এক অদ্ভুত নব্য ডানপন্থী উগ্র ধর্মীয় মুসলিম জাতীয়তাবাদ এর ফলে জন্ম নিয়েছে। ফলে এটাতে আগামী দিনে ভারত বিরোধিতা বাড়বে বলেই আমার মনে হয়, কমার সম্ভাবনা বড়ই কম। এখন এখানে একটি বিষয় বলে রাখাটা জরুরি। সাম্প্রতিককালে একটি সার্ভে হয়েছিল বাংলাদেশে, সেখানে দেখা গেল প্রায় 51% মানুষ এখনও ভারতকে তাদের বন্ধু মনে করেন। ফলে দুই দেশের মধ্যে সম্পর্কটা ভালো থাকাটাই জরুরি। প্রতিবেশীর সঙ্গে সংঘাত কেই বা চায় না। বাংলাদেশের পক্ষে এই জাতীয় সংঘাত, হিংসা উপকারী কোনো বিষয় না ভারতের পক্ষে। দু দেশের মধ্যে সম্পর্ক আবার স্বাভাবিক হোক, আবার মৈত্রী এক্সপ্রেস চলুক। জয় হিন্দ, সকলে ভালো থাকবেন।